আপনি কি পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের ইএমআই দিতে পারছেন না? ব্যাংক কি আপনার বাড়িতে এসে জিনিসপত্র নিয়ে যেতে পারে? জেলে পাঠাতে পারে? আচ্ছা, রিকভারি এজেন্ট কি আপনাকে হুমকি দিতে পারে? আসুন, আজ ভারতীয় আইন অনুযায়ী সব প্রশ্নের উত্তর জেনে নিই। লোন ডিফল্ট কি? লোন ডিফল্ট বলতে বোঝায় ঋণ গ্রহীতার চুক্তি অনুযায়ী ইএমআই বা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়া। ধরুন আপনি একটা লোন নিয়েছেন এবং সেই লোনের টাকা আপনি পরিশোধ করতে পারছেন না, তো সেক্ষেত্রে এটাকে লোন ডিফল্ট বলে। উদাহরণ হিসাবে পার্সোনাল লোন নিতে পারেন, আপনি ক্রেডিট কার্ড লোন নিতে পারেন, বিজনেস লোন নিতে পারেন, এডুকেশন লোন নিতে পারেন। তো এই সব লোন নিয়ে আপনি যখন টাকা পরিশোধ করতে পারবেন না, তখন সেটাকে ডিফল্ট বলা হয়, লোন ডিফল্ট। ইএমআই মিস করলে কি হয়? ইএমআই মিস করলে, প্রথম ইএমআই মিস হলে আপনাকে ব্যাংক এসএমএস বা ফোন করতে পারে, বা আপনাকে ইমেল করতে পারে, বা কোনো রিমাইন্ডার লেটার দিতে পারে। ব্যাংক কিন্তু টাকা আদায়ের জন্য প্রথমে এই সব পথ অবলম্বন করে থাকে। 4 নম্বর পয়েন্ট, 30 থেকে 90 দিনের যদি বকেয়া থাকে, ব্যাংক বারবার যোগাযোগ করবে, সম্ভব হলে রিস্ট্রাকচারিং করবে, মোরাটোরিয়াম করবে যদি প্রযোজ্য হয়, ইএমআই রিশিডিউলিং করবে, এর সুযোগ দিতে পারে আপনাকে। দেখুন, আপনি একটা লোন নিয়েছেন, শোধ করতে পারছেন না, 30 থেকে 90 দিনের মধ্যে ব্যাংক চাইবে আপনার এই সুযোগগুলো দিয়ে আপনি সুস্থভাবে সবলভাবে লোনটা পরিশোধ করুন। আপনাকে যে কোনো প্রকারে ব্যাংক সব রকম সুবিধা দিতে বদ্ধপরিকর। 5 নম্বর পয়েন্ট, 90 দিনের পর সাধারণভাবে বেশি বকেয়া হলে আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং যে অ্যাকাউন্টে আপনার লোন হয়ে আছে সেটা এনপিএ হয়ে যায় এবং নন পারফর্মিং অ্যাসেট হিসাবে সেটা শ্রেণীবদ্ধ হয়, এবং তখন রিকভারি ডিপার্টমেন্ট এই বিষয়টি দেখবে যে এটা এনপিএ হয়ে গেছে এই অ্যাকাউন্টটি, সুতরাং রিকভারি ডিপার্টমেন্টের কাছে চলে যাবে, রিকভারি ডিপার্টমেন্ট এর বিষয়টি দেখতে থাকবে। 6 নম্বর পয়েন্ট কি, রিকভারি এজেন্ট কি করতে পারে? আপনাকে ফোন করতে পারে, দেখা করতে পারে, টাকা চাইতে পারে, সেটেলমেন্টের প্রস্তাব দিতে পারে। তো রিকভারি এজেন্ট এতগুলো আপনার সাথে করতে পারে। রিকভারি এজেন্ট কি করতে পারে না? আপনাকে গালিগালাজ করতে পারে না, হুমকি দিতে পারে না, মারধর করতে পারে না, অফিসে গিয়ে অপমান করতে পারে না, প্রতিবেশীদের কাছে আপনার যে লোন সম্পর্কে কিছু বলতে পারে না, রাত বিরাতে ফোন করতে পারে না, জোর করে বাড়িতে ঢুকতে পারে না। এসব করলে এটা একটা বেআইনি আচরণের মধ্যে পড়ে। এগুলোর কারণে আপনি লিগ্যাল অ্যাকশান নিতে পারেন, আইনের সহায়তা নিতে পারেন, থানায় যেতে পারেন। 7 নম্বর পয়েন্ট কি বলছে, আনসিকিওরড লোন। এগুলি হলো পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড লোন। ব্যাংক কি করতে পারে না? আনসিকিওরড লোনে আপনার বাড়ি দখল করতে পারে না, গাড়ি নিয়ে যেতে পারে না যদি সেটা জামানত না থাকে। ধরুন আপনার বাড়ি, গাড়ি আপনি কোনো মর্টগেজ করেননি, সুতরাং সেগুলো আপনার থেকে নেবেই না, যেহেতু এটা আনসিকিওরড লোন, কারণ কোনো কোলাটেরাল নেই। পরবর্তী 8 নম্বর পয়েন্ট হলো সিকিওর লোন। এই সিকিওর লোন হোম লোন, কার লোন, গোল্ড লোন। এক্ষেত্রে ব্যাংক আইন অনুযায়ী বন্ধকি সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তবে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কারণ ব্যাংক যখন সিকিওর লোনের সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে তখন আইন মেনে তাকে করতে হবে। আইনের বাইরে করতে গেলে
তখন আপনি তার বিরুদ্ধে বা তার এগেনস্টে, ব্যাংকের এগেনস্টে আপনি লিগ্যাল অ্যাকশান নিতে পারেন। 9 নম্বর পয়েন্ট কি বলছে, ব্যাংক কি পুলিশ কেস করতে পারে? এটি সবচেয়ে বেশি জিজ্ঞাসা প্রশ্ন। সাধারণত ব্যাংক কিন্তু ক্রিমিনাল কেস করতে পারে না যদি লোন ডিফল্ট হয়, কখনোই করতে পারে না ব্যাংক। ধরুন আপনি একটা লোন নিয়েছেন, সেই লোনে আপনি সঠিক ডকুমেন্টস জমা দিয়েছেন, সব কিছু করেছেন, আপনার লোন ডিফল্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে সিভিল ডিসপিউট হতে পারে, ক্রিমিনাল কেস হতে পারে না। কখন ক্রিমিনাল কেস হতে পারে? যদি আপনি ফেক ডকুমেন্টস ব্যাংকে প্রদান করে থাকেন বা কিছু ফ্রড করে থাকেন বা চিটিং করে থাকেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতে পারে। 10 নম্বর পয়েন্ট কি বলছে, জেলে যেতে হবে? সাধারণত লোন ডিফল্টের জন্য জেলে যেতে হয় না, কিন্তু আপনি যে টাকা দিতে পারছেন না, সে কারণে আপনার জেলে পাঠানো কোনো রকমভাবে হতে পারে না, আপনাকে জেলে পাঠাবে না। সিভিল স্যুট কি? ধরুন আপনার লোন রিলেটেড বিষয়, তাই সিভিল স্যুটটা আপনাকে একটু জেনে রাখা উচিত। ব্যাংক আদালতে টাকা আদায়ের মামলা করতে পারে, মানে সিভিল স্যুট করতে পারে, কিন্তু সেটা উপযুক্ত এভিডেন্স ব্যাংককে দেখাতে হবে আদালতকে, এবং লোন এগ্রিমেন্ট দেখাতে হবে ব্যাংককে। উভয় পক্ষের বক্তব্য আদালত শুনবে, শোনার পরে যেমন ব্যাংকের সমস্ত কিছু শুনবে, তেমনি ব্যাংকের শোনার পরে আপনি যে ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনার কাছ থেকেও কিন্তু আদালত সমস্ত কিছু শুনবে, তারপর ব্যাংক আদেশ দেবে। 12 নম্বর পয়েন্ট কি বলছে, সিভিল স্কোর। লোন ডিফল্ট হলে সিভিল স্কোর কমে যেতে পারে। দেখুন, এর ফলে সিভিল স্কোর কমতে পারে। নতুন লোন নিতে গিয়ে আপনার অনেক সমস্যা হতে পারে। নতুন ক্রেডিট কার্ড নিতে গেলে আপনার সিভিল স্কোর দেখে আপনাকে নাও দিতে পারে। হোম লোন নিতে গেলে আপনার অনেক প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে সিভিল স্কোর অনেক কিছু ম্যাটার করে। তাই লোন ডিফল্ট হলে সিভিল স্কোর ডেভেলপ করার দায়িত্ব আপনার। 13 নম্বর পয়েন্ট কি বলছে, যদি টাকা দিতে না পারেন ব্যাংকের সঙ্গে আলোচনা করুন। যদি আপনি টাকা দিতে না পারেন ব্যাংকের সাথে আলোচনা করুন। সম্ভব হলে আপনি একটা ওটিএস করুন, মানে ওয়ান টাইম সেটেলমেন্ট করুন, বা আপনি যে ইএমআই দিতে পারছেন না সেটাকে রিশিডিউল করুন, বা আপনি যে টাকা দিতে পারছেন না সেটা রিস্ট্রাকচারিং করুন। তবে এই নিয়ে আলোচনা করাটা ভীষণ আবশ্যক ব্যাংকের সাথে। 14 নম্বর পয়েন্ট কি বলছে, গুরুত্বপূর্ণ আইনি অধিকার যেটা আপনাকে জানতে হবে। রিকভারি এজেন্ট আপনাকে কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতে হুমকি দিতে পারে না, এটা অবৈধ, আইন বিরুদ্ধ। ব্যাংক জোর করে বাড়িতে ঢুকতে পারবে না, এটা আইন বিরুদ্ধ। আদালতের আদেশ ছাড়া আনসিকিউরড লোনে ক্ষেত্রে সম্পত্তি দখল করতে পারবে না। আপনি লিখিতভাবে ব্যাংকের কাছে সময় এবং পুনর্গঠনের আবেদন করতে পারেন। শেষে আমি একটা উপসংহার আপনাদেরকে বলে রাখি, লোন নেওয়া অপরাধ নয়, লোন ডিফল্ট হওয়া নিজের থেকে ফৌজদারি অপরাধ নয়। তবে সমস্যাকে উপেক্ষা না করে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন এবং আইন অনুযায়ী আপনার দায়িত্ব এবং অধিকার সম্পর্কে সচেতন থাকুন।